আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচএসসি ড্রিমার। আজকে বৃত্তের তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, কারণ আমরা আজকে বৃত্তের থার্ড ক্লাসে প্রবেশ করব। তো বৃত্তের তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব টাইপ 7 থেকে। তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে দেখেছো তারা জানো যে আমরা প্রথম 6টা টাইপ কভার করেছি প্রথম 2টা ভিডিওতে। তো আজকে টাইপ 7 থেকে শুরু করব। টাইপ 7টা হচ্ছে তোমাদের হচ্ছে যদি চিত্র ভালো মতো বুঝতে পারো তাহলে টাইপ 7 এর ম্যাথ সলভ করা খুব বড় বিষয় নয়, এবং এখানে কিন্তু বোর্ডে কোশ্চেন এসে থাকে এই টাইপ থেকে। সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তো টাইপ 7 আসলে বলা আছে কি যে কোনো একটা বৃত্ত 3টা রেখাকে স্পর্শ করবে। তো এরকম একটা বৃত্ত না, একাধিক বৃত্ত পাওয়া যেতে পারে, সেটা আমরা দেখব। তার মানে বৃত্ত 3টা রেখাকে স্পর্শ করবে, সেই রেখা ত্রয়ের সমীকরণ দেয়া থাকবে, তোমাকে বের করতে হবে বৃত্তের সমীকরণটা। ঠিক আছে? তো তোমাদের জন্য আমি একটা প্রশ্ন তুলে রেখেছি। দেখো, কোন একটা বৃত্ত এত এত এবং এত রেখাত্রয়কে স্পর্শ করে, তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে। আমরা কিভাবে করতে পারি? চলো সলিউশনের দিকে এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, তো তোমরা একটু চিত্রটা খেয়াল করার চেষ্টা করো। মনে করো হচ্ছে এইটা কোনোভাবে এক্স অক্ষ এবং এটা হলো ওয়াই অক্ষ। আচ্ছা, তো আমার 3টা রেখা বলছে, সেই রেখা ত্রয়কে আমাদের একটু লিখতে হবে যে এক্স ইজ ইকুয়ালস টু 16, 10 এবং ওয়াই ইজ ইকুয়ালস টু 2। আশা রাখি তোমাদের সরল রেখার কনসেপ্টটা ক্লিয়ার আছে। যদি থেকে থাকে তাহলে এই আলোচনা করা তোমাদের জন্য খুব বড় বিষয় হবে না। তো দেখো, এই হচ্ছে আমাদের সেই 3টা রেখা যেখানে এক্স ইজ ইকুয়ালস টু 10, এক্স ইজ ইকুয়ালস টু 16 এবং ওয়াই ইজ ইকুয়ালস টু 2। এই 3টা রেখা দিয়ে দিছে। ঠিক আছে, আমরা 3টা রেখা এঁকে ফেললাম। এবার বলছে যে এই রেখাত্রয়কে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ বের করতে বলছে। ধরো এই রেখাত্রয়কে স্পর্শ করছে, স্পর্শ মানে কি 3টা বিন্দুকে ছুঁয়ে চলে যাবে, একটা বৃত্ত। দেখো তো সেম শর্ত কিন্তু আরো একটা বৃত্ত আসলে পূরণ করার প্রয়াস করছে। সো এটা একটা বৃত্ত। তাহলে প্রকৃতপক্ষে এরকম আমরা কয়টা বৃত্ত পাবো? 2টা বৃত্ত পাবো। সেই 2টা বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। এখন আমাদের তথ্য হিসাবে দিয়ে দিয়েছে কি এই শুধুমাত্র 3টা রেখা। ঠিক আছে, তো এটার সলভ আমরা আসলে কিভাবে করতে পারি? দেখো, এটা সলভ করার জন্য আমাদের এই চিত্রটা ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এর কেন্দ্র হলো এরকম এটা, এবং এর কেন্দ্র হচ্ছে এটা। আচ্ছা, দেখো এইটা কিন্তু কি এক্স অক্ষ, মানে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের আছে। এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হলো এক্স অক্ষ। তার মানে কোনো একটা বিন্দুর কাউন্ট, কোনো একটা বিন্দু কোথায় অবস্থিত সেটা কিন্তু আলটিমেটলি মূল বিন্দুকে কেন্দ্র করে আমরা হিসাবপত্র করে থাকি। তাহলে দেখো, আমি আলোচনার সুবিধার্থে কি ধরে নিব? আলোচনার সুবিধার্থে ধরে নিব যে এরকম একটা রেখা আছে। আচ্ছা, এই তোমরা মনে করে নাও। ঠিক আছে, যেই রেখাটা আমি ধরে নিচ্ছি এইটা হলো এ বিন্দু, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। আমি ধরে নিচ্ছি এই। আচ্ছা, এখান থেকে আমাদের সমস্ত তথ্য বের করতে হবে। যা যা তথ্য আছে সমস্ত তথ্য বের করতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে আমরা কি বলতে পারি? এ ডি সমান কত? 16। প্রশ্নে কিন্তু দেয়া আছে জিনিসটা, প্রশ্নে কিন্তু দেয়া আছে, কারণ এখানে এক্স ইজ ইকুয়ালস টু 16। তার মানে এই রেখার সমস্ত বিন্দুতে এক্স এর মানটা কত? 16, এবং ডি বিন্দুটা কিন্তু এই রেখাতে অবস্থিত। সো এই এ ডি এর দৈর্ঘ্য হচ্ছে 16। আচ্ছা, এবার এ বি কত? 10। কেন 10? কারণ বলা আছে যে এক্স ইজ ইকুয়ালস টু 10, সেটা হচ্ছে এই রেখা, এই যে নীলটা রেখা দেখতে পাচ্ছ, এ হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 10। এবার যদি তাই হয়, আমি চিন্তা করো আমাদের বের করতে হবে ব্যাসার্ধ। তো সেটা আমরা কীভাবে বের করতে পারি? যথারীতি আমাদের বিডি, বিডিটাই তো হচ্ছে আমাদের ব্যাস। আচ্ছা, এই এডি সমান কি লেখা যায়? এ বি যোগ বিডি লেখা যায় না? দেখো, এ বি যোগ বিডি, টোটাল এডি পাওয়া গেল। সুতরাং যদি হিসাবপত্র করি বিডি, এডি সমান কত? এ ডি মাইনাস এ বি। এডি কত? 16, এবি 10। তাহলে বিডি সমান কত? 6। খেয়াল করছো? তাহলে বিডি হচ্ছে আমাদের কি? বৃত্তের ব্যাস। তাহলে যদি বৃত্তের ব্যাস 16 হয়ে থাকে, সুতরাং ব্যাসার্ধ কত? আমরা সরাসরি কিন্তু লিখতে পারি। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর সমান হবে হচ্ছে 6।
ডিভাইড বাই 2 ইজ ইকুয়ালস টু 3। সরি, তোমরা বুঝতে পারছো কিনা? যদি ব্যাসার্ধ 3 হয়ে থাকে তার মানে এতটুকুকে আমরা 3 বলতে পারি, বিসি। তো প্রকৃতপক্ষে একটা জিনিস হিসাবপত্র করো তো তোমরা, যে এই সি বিন্দুর যে স্থানাঙ্ক, সেখানে ওয়াই এর মান কি হবে আমি জানি না, বাট এক্স এর মান কত হবে? এই এ বি যোগ বিসি, তবেই না হবে সি এর স্থানাঙ্ক। চিন্তা করো, এ বি প্লাস বিসি, এটা হবে সি এর স্থানাঙ্ক। তাহলে এ বি এর দৈর্ঘ্য আমি জানি 10, বিসি 3, তাহলে আলটিমেটলি প্রকৃতপক্ষে এক্স এর জায়গায় মানে কেন্দ্রের এইচ এর স্থানাঙ্ক কিন্তু 13, অর্থাৎ কেন্দ্রে এক্স এর মানটা কিন্তু 13, আর আমরা জানি যে কেন্দ্রে এইচ এর মানও যায়, এক্স এর মানও তাই। ঠিক এই বৃত্তের ক্ষেত্রেও কিন্তু সেম কথাটা প্রযোজ্য, আমি আর নির্ণয় করছি না। এবার ফ্যাক্টটা হচ্ছে ওয়াই এর স্থানাঙ্ক নির্ণয় করা বা কে এর মান বের করা। আমি ধরে নিচ্ছি কেন্দ্র হচ্ছে এইচ কে, তাহলে কে এর মান বের করা, এটা হচ্ছে চ্যালেঞ্জ। এটা কিভাবে করব একটু দেখার চেষ্টা করো। দেখো, তোমাদের এইটা হচ্ছে এক্স অক্ষ এবং এইটা হচ্ছে ওয়াই, এবং এইখানে ওয়াই এর মানটা কত, এতটুকুর দৈর্ঘ্য কত, 2। ধরে নিচ্ছি এতটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2, আর এই পুরাটার দৈর্ঘ্য তাহলে কত হবে? পুরাটার দৈর্ঘ্য 6 কিনা, কারণ এই পুরাটুকু তো ব্যাস, তাহলে পুরাটুকু ব্যাস আর এরটুকু হচ্ছে 2। এটুকু হচ্ছে 2। চিন্তা করো, তাহলে এই বাকিটুকু যে মান সেটার চিন্তা আমি করছি, কিন্তু এটুক এর মান কত হবে এটা হিসাবের বিষয়। এতটুকু এর মান কত হবে, এই পয়েন্টের মান কত হবে চিন্তা করতো একটু। যেহেতু এটা ব্যাসার্ধ, ঠিক আছে, এতটুকু তো ব্যাসার্ধ হাফ, তাহলে ব্যাসার্ধের মধ্যে মান অলরেডি 2 এটা আছে, কিন্তু আমার ব্যাসার্ধ কত 3, তাহলে প্রকৃতপক্ষে এই যে পয়েন্টটুকু, এই পয়েন্টটুকুর মান আসলে কত হবে? -1। -1 কিভাবে আসে দেখো, এতটুকু 2, কিন্তু এই অবধি আসতে আমার 3 লাগে, তাহলে এখান থেকে 2 তো এসে গেলাম, বাট এক্স এর নিচের দিকে, সো এতটুকু আসতে আমাদের -1 হবে, যেটা হবে ওয়াই এর স্থানাঙ্ক। বুঝতে পারছো কিনা? তার মানে এই কেন্দ্রের জন্য আমরা যদি হিসাবপত্র করি তাহলে ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে -1। এটা হচ্ছে কেন্দ্র 1 বা C1, যেটাই বলো তুমি, প্রথম বৃত্তের কেন্দ্র, সেটা হচ্ছে 13 × -1। বুঝতে পারছো কিনা? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমাদের পরবর্তী যে বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্রের ওয়াই এর মানটা কত হবে চিন্তা করো। যথারীতি এতটুকুর মান তো 2, এতটুকুর মান কত 3, তাহলে 2 আর 3 যোগ করলে 5 হয়। এটা খুব সিম্পল একটা হিসাব ছিল, সরি। তাহলে তোমরা বুঝতে পারছো কিনা এই অবধি? এই চিত্র থেকেই মূলত এই প্রশ্নের সলভ তুমি পেয়ে যাবা। এখানে আমরা এরকম দুইটা বৃত্ত বের করলাম, যেই দুইটা বৃত্ত এর কেন্দ্রের যে মানটা আছে সেই কেন্দ্রের মানটা কিন্তু ভিন্ন, বাদ বাকি সবই সেম, তাই না? তাহলে প্রথম বৃত্তের জন্য ব্যাসার্ধ কত? সেম 3, এবং কেন্দ্রের মান এত। তাহলে এই বৃত্তের সমীকরণটা বের করো, তাহলে আমরা একটা বৃত্ত পেয়ে গেলাম। ঠিক সেমভাবে যদি আমরা হিসাবপত্র করি দ্বিতীয় বৃত্তটার কথা, যে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত, 13 - 1, এবং ব্যাসার্ধ হচ্ছে আর বা 3, তাহলে সেই তথ্যকে ব্যবহার করে আমরা হচ্ছে আরো একটা বৃত্তের সমীকরণ পাবো। এই হচ্ছে আমাদের টোটাল দুইটা বৃত্তের সমীকরণ। আচ্ছা, এখন চিন্তা করো, আমাদের সলিউশন আমরা চলে গেলাম। এটি চিত্রটা তোমাদেরকে দিতে হবে, বুঝতে হবে। ব্যাসার্ধ যেহেতু দেই আছে, সো আমরা বের করতে পারি প্রথম বৃত্তের সমীকরণ। আচ্ছা, C1 কত? 13, 5, কেন্দ্র ও 3 একক, ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ কত হবে চিন্তা করো। x - 13 হোল স্কোয়ার প্লাস y - 5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার। আচ্ছা, এটা তুমি যদি ফার্দার ক্যালকুলেশন করো, তুমি যদি পরবর্তী ক্যালকুলেশন করো তাহলে খুব সহজেই কিন্তু এর সমাধানটা তুমি পেয়ে যাবা। কি? x² 26x
প্লাস 169 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইজ ইকুয়ালস টু 9, তাই না? তো এটা তুমি হিসাবপত্র করলে কত আসলে হয় দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 26x প্লাস ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমার প্রথম বৃত্তের সমীকরণ, তুমি যেটা পেয়ে গেছো সেটা হচ্ছে প্রথম বৃত্ত, যেহেতু প্রথম বৃত্তের কেন্দ্র C1 ছিল। এবার আবার বা তুমি এখানে লিখতে পারো প্রথম বৃত্তের সমীকরণ, এখানে লিখবে দ্বিতীয় বৃত্তের সমীকরণ, ঠিক আছে? তাহলে কত, দ্বিতীয় বৃত্তটির কি সমীকরণ, সেটা কত হবে একটু চিন্তা করো তো। জাস্ট কিছুই না, এক্স এর মানটা 13, কোনো সমস্যা নেই। এবার ওয়াই এর মানে পরিবর্তন আসবে, ওয়াই এর মান ছিল -1, সো হিসাবপত্র করলে প্লাস ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার কত 26 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 26x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 161 ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে তোমার অপর একটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের সমীকরণ। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের সমীকরণ, এটা হলো প্রথম বৃত্তের সমীকরণ। বুঝতে পারছো কিনা? এই মানে জাস্ট একটা বৃত্ত, সরি দুইটা বৃত্ত, তিনটা রেখাকে স্পর্শ করবে, রেখাগুলোর শর্ত দেওয়া থাকবে, সেই শর্তের ভিত্তিতে তোমাদেরকে বৃত্তের সমীকরণটা বের করতে বলবে। এই টাইপে সেম জিনিস আলোচনা করা আছে সবগুলো ম্যাথ। আমি তোমাদের জন্য দুইটা ম্যাথ তুলে দিচ্ছি, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা। এই হচ্ছে তোমাদের দুইটা প্রশ্ন। এবার দেখো প্রথম যে প্রশ্ন, সেটা চিত্র আমি একটু এঁকে দেওয়ার চেষ্টা করছি। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ হইল। এবার ওয়াই ইজ ইকুয়ালস টু 2, প্রথমেই বলে দিছে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু 2। তারপরে কি আছে, ওয়াই ইজ ইকুয়ালস টু 10। আচ্ছা, এইটা কিন্তু ওয়াই ইজ ইকুয়ালস টু 10, আর এটা হচ্ছে কি বলছে, এক্স ইজ ইকুয়ালস টু 0। চিন্তা করো তো, একটু মাথাটা খাটাও যে এক্স ইজ ইকুয়ালস টু 0 কখন হবে। এক্স ইজ ইকুয়াল টু 0 মানে কি, এটা কিন্তু ওয়াই অক্ষের সমীকরণ। তার মানে এইটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ, যেখানে এক্স ইজ ইকুয়ালস টু 0। তার মানে একটা বৃত্ত কি করবে, এই শর্তটা পূরণ করবে যে তিনটা রেখাকে স্পর্শ করলো। এই হচ্ছে কথা ভাই। এটা তো চিত্র আলাদা আলাদা মনে হচ্ছে, আগে তো ছিল অন্যরকম, এখন হয়ে গেছে আলাদা। কোনো কিছু আলাদা না, সেম প্রসিজার। চিন্তা করো, সেম প্রসিজার। তোমাদেরকে বৃত্তের স্থানাঙ্ক বের করতে হবে, মানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। গতবার আমরা যেই তথ্যটা ব্যবহার করেছিলাম, যেইভাবে প্রসিজার ফলো করছি, সেম প্রসিজার, ঠিক আছে? কি যে এইটা তুমি কেন্দ্রের স্থানাঙ্ক বের করবে, সেখান থেকে একটা রেখা টেনে দিবা। মনে করো এটা একটা রেখা, এটা স্পর্শবিন্দু ধরি, তো এটা হচ্ছে ডি, যথারীতি সি, বি, এ। সেম কাজ, তোমার কাজটা কি আসলে ব্যাসার্ধটা বের করে এই পয়েন্টের স্থানাঙ্ক বের করা, এক্স এর এবং ওয়াই এর। তো এখানে তো অটোমেটিক সেম হবে, ঠিক আছে? ওটা অটোমেটিক বের করে ফেলতে পারবো। তো এই পয়েন্টে এক্স এবং ওয়াই এর স্থানাঙ্কটা বের করা, এই পয়েন্টের ওয়াই এর এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক বের করা, যেখানে সমস্ত তথ্য তোমাকে দিয়ে দেওয়া আছে। তো তার ভিত্তিতে তুমি জাস্ট এই ম্যাথটা সলভ করবা, ঠিক আগে আমি যেরকমটা দেখানোর চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই ইনফর্ম করবা, আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর নিচেটাতে সেম ম্যাথ, ঠিক আছে? ওকে, এই ছিল আমাদের টাইপ 7। এবার আমরা টাইপ 8-এ যাই, ঠিক আছে? আমরা পরবর্তী টাইপ নিয়ে আলোচনা করি। পরবর্তী টাইপে মূলত দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, সেটা বহিস্থভাবে স্পর্শ করতে পারে অথবা অন্তস্থভাবে স্পর্শ করতে পারে। সেই স্পর্শ করার শর্ত প্রয়োগ দেখাইতে আমাদের বলছে। এটা পরবর্তীতে অন্য ম্যাথের জন্য আমাদের কাজে লাগবে, সেই কনসেপ্ট আমাদের জরুরি। মানে মনে করো এরকম দুইটা বৃত্ত আছে, এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে আর একটা বৃত্ত। ঠিক আছে? তো এইটা হচ্ছে ধরে নিচ্ছে যে সেই বৃত্ত দুইটার কি স্পর্শ বিন্দু। খেয়াল করো, এটা হচ্ছে বৃত্ত দুইটার স্পর্শ বিন্দু। তো এটা হলো সে ধরো কেন্দ্র 1 এবং এটা হচ্ছে C2, অর্থাৎ কেন্দ্র 2। বৃত্ত দুইটি পরস্পরকে কিভাবে স্পর্শ করেছে একটু খেয়াল করো তো। বৃত্ত দুইটি কিন্তু পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। বহিস্থভাবে স্পর্শ করা মানে কি, এই বৃত্তের বাহিরের একটা বিন্দু, এই বৃত্তেরও বাহিরের একটা বিন্দু সেম, ঠিক আছে? তো আমাদের দুইটা শর্ত প্রয়োগ করা লাগে। একটা হচ্ছে বৃত্ত দুইটি অন্তস্থভাবে স্পর্শ করলে কি ঘটনা ঘটে, বহিস্থভাবে স্পর্শ করলে কি ঘটনা ঘটে। তোমরা নিজেরাই দেখো,
যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে, সো এখান থেকে এই বিন্দুর ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ অবশ্যই। তো সেটাকে R1 আমি ধরে নিচ্ছি, এবং এইখান থেকে এইখানকার যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে কি বলবো? R2, যথারীতি। তাহলে যদি বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, শর্তটা কি হবে একটু লিখে নাও। সেটা হচ্ছে C1 C2। C1 C2 মানে কি? যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমরা কিন্তু এটা বের করতে পারি। যদি এই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, এই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে কেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে এই কেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব সমান কি? ব্যাসার্ধগুলোর কি যোগফল। এটা হচ্ছে বৃত্ত দুইটি পরস্পরকে কিভাবে স্পর্শ করলে? বহিস্থ। যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে এই ঘটনাটা ঘটবে। এটা খুব সুন্দর মতো কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব সমান কি হবে? ব্যাসার্ধের যোগফল। ঠিক আছে? আচ্ছা ভাই, এখন কেন্দ্র দুইটি তো পরস্পর বহিস্থভাবে স্পর্শ না করে অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারে, তাহলে সেক্ষেত্রে সিনারিওটা কীরকম হবে? দেখো, সেক্ষেত্রে ঘটনাটা এরকম। এটা হচ্ছে একটা বৃত্ত এবং অপর একটা বৃত্ত ধরে নিচ্ছে এটা। যেই বৃত্ত দুটি পরস্পরকে কিভাবে আলটিমেটলি স্পর্শ করেছে চিন্তা করো তো। এই যে এই বৃত্তের ভিতরের কোনো একটা বিন্দুকে স্পর্শ করেছে। সোজা হিসাব কি? একটা বৃত্ত আর একটা বৃত্তের ভিতরে আছে, ওই অবস্থায় স্পর্শ করা মানে অন্তঃস্পর্শ। দুইটা বৃত্তের বাইরে আছে, ওই অবস্থায় স্পর্শ করা মানে বহিস্থ স্পর্শ। তো সিম্পল হিসাবটা কি? খুবই সিম্পল হিসাব। যদি এটাকে কেন্দ্র C1 ধরো, এটা কেন্দ্র কি C2, তুমি এটা ব্যাসার্ধ C ধরো, ধরে নিলে এটা হচ্ছে R1, এই ব্যাসার্ধ ধরে নিলে তুমি R2। আলোচনার সুবিধার্থে যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তাহলে শর্তটা কি প্রয়োগ হবে? সেম, কেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব কি হবে? ব্যাসার্ধগুলোর বিয়োগফল। এখানে এই চিহ্ন প্রয়োগ করো মানে কি? মানে ছোটখাটো হিসাবে কি, যে তুমি বড়টা থেকে ছোটটা বাদ দিবা। কোনো কোনো সময় R2 বড় হতে পারে, কোনো কোনো সময় R1 বড় হতে পারে, সেটা ফ্যাক্ট না। তুমি বড়টা থেকে ছোটটা বাদ দিবা, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। এই জন্য আমি যে পরিবর্তনমূলক চিহ্নটা দিয়েছি, কিন্তু হবে বিয়োগফলই, দিতে হবে বাদই, কিন্তু বড়টা থেকে ছোটটা। এটা হচ্ছে কি স্পর্শ করার শর্ত? যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে। অন্তঃস্পর্শ, তোমরা তো বুঝতে পারলা যে অন্তঃস্পর্শ কি বহিঃস্পর্শ কি। ঠিক আছে, সেম শর্ত প্রয়োগ করে আমরা ম্যাথ সলভ করব। ঠিক আছে, তোমাদের জন্য একটা ম্যাথ দেখো তুলে রেখেছি। ম্যাথটা এরকম দেয়া আছে যে এত বৃত্ত এবং এত বৃত্ত এরা পরস্পরকে কিভাবে স্পর্শ করে? বহিস্থভাবে স্পর্শ করে। তোমাদেরকে দেখাইতে বলছে যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক এটা, তাহলে এরা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। প্রথমে আমরা দেখাইতে হবে যে এটা আসলে পরস্পরকে এরা বহিস্থভাবে স্পর্শ করে কি না, সেটা আমরা দেখাবো। যদিও এটা প্রশ্নে চাইনি যে এরা বহিস্থভাবে স্পর্শ করে কিনা, কিন্তু তারপর আমরা নিজেরা নির্ণয় করে দেখবো যে আসলে বহিস্থভাবে স্পর্শ করে কিনা। দ্বিতীয় দেখবো যে কি, এই যে স্পর্শ বিন্দু আছে না, এই স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে। এখানে একটু অ্যাডভান্স লেভেলের কিছু তথ্য চেয়েছে, আমরা যেটা সাধারণ ম্যাথ থেকে একটু বেশি করা লাগবে আর কি। এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, তো সেইটা আমরা প্রয়োগ করব। ঠিক আছে, তো দেখি আমরা সলিউশনের দিকে এগিয়ে যাই। দেখো, তো আমরা যদি হিসাবপত্র করি, প্রথম বৃত্ত হচ্ছে এটা, তাহলে এই বৃত্ত থেকে আমাদের কি বের করতে হবে? দেখো তো C1 মানে কি? কেন্দ্রের স্থানাঙ্ক। তো আমাদের প্রথম বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, এই দুটো বের করতে হবে প্রথম কাজ। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করা আমাদের কাজ এইটা। যদি স্পর্শ করার শর্ত প্রয়োগ করতে বলে তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে? কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করতে হবে, জাস্ট এতটুকুই কাজ। ঠিক আছে, তাহলে চলো লিখে ফেলে কি আছে। দেয়া কিছুটা আছে, কি দেওয়া আছে? দেয়া আছে সে ধরো প্রথম বৃত্ত, তাই তো? প্রথম বৃত্ত কত দেওয়া আছে? x² y² প্লাস 6x 8y প্লাস 21 = 0। এটাকে যদি আমরা আদর্শ সমীকরণ হিসেবে প্রকাশ করি, আমাদের কিন্তু যথারীতি কাজ আগে সেই প্রসিজারে আমরা চলে গেলাম, তাই না? 21 = 0। সুতরাং কি বলতে পারি আমরা? g কত? 3
এফ ইজ ইকুয়ালস টু 4 এবং সি ইজ ইকুয়ালস টু 21। যদি তাই হয়ে থাকে তাহলে সেখান থেকে ব্যাসার্ধ সমান কত? আর রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি, হিসাবপত্র করলে ব্যাসার্ধ হয় 2। কীভাবে? এই যে 25 মাইনাস 21 4 2 শেষ। ভাই এবার কাজ কি? সেম কাজটা দ্বিতীয় বৃত্তের জন্য করব, ঠিক আছে? সেম কাজ, একদম সেম কাজ। আবার কি দ্বিতীয় বৃত্ত বলতে, ঠিক আছে? ও আচ্ছা সরি, এখানে আরেকটু কাজ। সুতরাং কেন্দ্র ওয়ানটা কত হবে? আমরা জানি যে কেন্দ্র তো মাইনাস ডি মাইনাস এফ, সুতরাং আসলে কত? C1 মাইনাস 3 মাইনাস 4। এটা তো বুঝতে পারছো আশা রাখি, জটিল কিছু না। আচ্ছা এবার দ্বিতীয় বৃত্তটা কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9, তাহলে আমি এটাকে 3 স্কোয়ার বলতে পারি। মনে রাখবা যে এক্স এবং ওয়াই সংবলিত যদি কোনো পদ না থাকে তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ আমরা এই নিয়মেও করতে পারি এবং কেন্দ্রের স্থানাঙ্ক এই নিয়মে করতে পারি, অথবা এটার সিম্পল নিয়মটা কি দেখো, যে এইখানে বোঝাচ্ছি জি এর মান 3, এফ এর মান 4। যদি কেন্দ্র 0 0 হয়, মানে জি এর মান কত? 0, এফ এর মান 0, তাহলে চিন্তা করতে এই এক্স এবং এই ওয়াই আসলে কি থাকবে? থাকবে কিন্তু না। তার মানে কি ঘটনা ঘটবে? জি এবং এফ শূন্য হলেই শুধুমাত্র এই শর্তগুলো প্রয়োগ হবে। সো সিম্পলি তোমরা হিসাবপত্র করে দেখবা যে এর কেন্দ্র আমরা যদি হিসাবপত্র করি তাহলে 0 0 হবে এবং ব্যাসার্ধ R2 সমান হবে হচ্ছে 3। ক্যালকুলেশন করলে এটাই হয় ভাই। তুমি স্বাভাবিক নিয়মে তোমাদেরকে ক্যালকুলেশন দেখাই দিছি না, সেই নিয়মে করে নেবে। এখন আর তোর ভাঙার সময় নেই। আচ্ছা তাহলে আমরা বের করে ফেলছি ব্যাসার্ধ, বের করে ফেলছি কি কেন্দ্র। যদি কেন্দ্র ব্যাসার্ধ বের করে ফেলছি, এইবার আমরা কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে শর্ত প্রয়োগ করব যে এটি আসলে বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে কিনা সেটা। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাই না? C1 C2 সমান কত? C1 C2 সমান কত? এখানে 3 মাইনাস 4 আছে, তাহলে -3 -0 হোল স্কোয়ার প্লাস -4 -0 হোল স্কোয়ার। হিসাবপত্র করলে 5 হয়। যেহেতু ব্যাসার্ধ দূরত্ব বলছে এফ লিখতে হবে, এবং ব্যাসার্ধ দুটোর যোগফল কত? 5 হোক। যেহেতু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং ব্যাসার্ধ এর যোগফল সমান, যেহেতু C1 C2 ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, সুতরাং বহিস্থভাবে স্পর্শ করে বৃত্তদ্বয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার ঘটনা, যে যদি এই ঘটনা ঘটে তাহলে বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। ভাই মামলা খতম, প্রথম পার্টটা মামলা খতম। এইবার সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, এইটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। তো ভাই আমরা এটা কিভাবে বের করতে পারি? দেখো, এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের সরল রেখার কনসেপ্টটাকে ব্যবহার করতে হবে। সরল রেখার কনসেপ্টটা কি? এরকমটা তোমাদের কি মনে আছে যে কোনো একটা রেখাকে কোনো একটা বিন্দু একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত অথবা বহির্বিভক্ত করে, সেই স্পর্শ বিন্দুর বা সেই বিভক্তিকরণ বিন্দুর স্থানাঙ্ক বের করো। তোমরা যেভাবে সেই ম্যাথটা করে আসছো বা সেই টাইপের ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি সলভ করে আসছো, সেম কাজ করতে হবে বৃত্তের ক্ষেত্রে। সো সরলরেখার এই কনসেপ্টটাকে তুমি ব্যবহার করবা, কিন্তু একটু নতুনভাবে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলি। ও আরেকটা কথা, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করার আরো একটা সুন্দর পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই সমীকরণ দুটো সমাধান করা। এই যে বৃত্ত না, এই একটা বৃত্ত সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ, এই দুইটা সমীকরণ তুমি জাস্ট সমাধান করে দিবা। আমরা কিন্তু এটা জানি যে কোনো একটা স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হতে পারে সেটা রেখার সাথে রেখার স্পর্শবিন্দু। যদি দুইটা রেখার স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করো তখন কি করো? সেটাকে বজ্রগুণ বা অপনয়ন কোনো একটা পদ্ধতিতে এক্স এবং ওয়ের মানটা বের করো। সেম কাজ যে কোনো একটা জায়গায় যদি তোমাদেরকে বলা হয়ে থাকে কখনো যে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, তাহলে সেই সমীকরণ ধরে সলভ করে দেখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, কিন্তু আমরা একটু নতুনভাবে ট্রাই করব, কেননা এই ম্যাথটা যেহেতু বৃত্ত এক্স স্কোয়ার সংবলিত পদ আছে, সো অনেক বড় হবে এর ক্যালকুলেশনটা। কিন্তু আমরা খুব সংক্ষেপে ওই ফর্মুলা প্রয়োগ করে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলবো। আচ্ছা দেখো,
আচ্ছা, আমরা যেহেতু কেন্দ্র এবং ব্যাসার্ধ জানি, সেটা লিখে ফেলি। আমাদের C1টা কত? -3 -4, R1টা হচ্ছে 2, আবার C2টা হচ্ছে আমাদের 0 0 এবং R2টা হচ্ছে 3। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, আমাদের বের করতে হবে এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে বিন্দুটাকে আমরা এক্স এ একটা বিন্দু ধরে নিচ্ছি, যে এ একটা বিন্দু, যেই বিন্দুটার স্থানাঙ্ক বের করবো। চিন্তা করো তো, যদি তুমি C1 একটা সরলরেখা কল্পনা করো, C1 একটা সরলরেখা, সেই সরলরেখাকে ধরে নিচ্ছি যে এ বিন্দু, এই যে এ বিন্দু, এই এ বিন্দুটা একটা অনুপাতে ভাগ করেছে কিনা, সেটা কি তুমি বাম পাশটা হিসাব করবা, R1:R2 অনুপাতে অন্তর্ভুক্ত করছে, তাই কিনা? চিন্তা করো, C1 রেখাটাকে এই এ বিন্দুটা, যেটা এ বিন্দু নামে চিহ্নিত করছে, সেই বিন্দুটা C1 রেখাটাকে R1:R2 এই অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত করেছে, তাই নাকি? আচ্ছা, যদি তাই করে থাকে তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক যেটা এক্স এবং ওয়াই, সেটা কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। ঠিক কিভাবে? সমীকরণটা তোমাদের মনে আছে কিনা, যে এক্স সমান আমরা এখানে কি লিখবো? একটা সূত্র মনে আছে যে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করতো কোনো একটা রেখাকে, কোনো একটা বিন্দু। ধরো এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এই অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করে মনে আছে? যে M1x2, যেখানে এটা হচ্ছে x1y1, এটা হলো x2y2, এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি এটা এবি। কোনো একটা রেখাকে এবি রেখাকে সি বিন্দুটা কোনো একটা স্থানাঙ্কে ভাগ করেছে, সেখানে সি হলো xy। বুঝতে পারছো? তাহলে কি ঘটনা ঘটে? M1x2 প্লাস M2x1 ডিভাইড বাই কি M1 যোগ M2 যদি অন্তর্বিভক্ত করে থাকে, ও এর মানটা কত? M1y2 প্লাস M2y1 ডিভাইড বাই M1 প্লাস M2। এই তো খুবই সিম্পল কাজ, এটা তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা। এখানে M1:M2 এর পরিবর্তে আমরা R1:R2 ধরে নিব। এখানে কত? R1x2 প্লাস R2x1 ডিভাইড বাই R1 প্লাস R2। ঠিক আছে, সেমভাবে R1y2 প্লাস, তাহলে এখানে R1:R2টা কত হবে? 2:3। সেই কনসেপ্টটাকে ব্যবহার করবো না, R2y1 ডিভাইড বাই R1 প্লাস R2। এই হচ্ছে আমাদের হিসাবপত্র। এখন জাস্ট খালি মান বসানো, ক্যালকুলেশন করা, সেটা আশা রাখি তোমরা খুব সহজেই করতে পারবা। কি R1 কত আছে? R1 2, x2 কত? x2 মানে কি? এটার স্থানাঙ্ক কত? 0 প্লাস R2 3 ইন্টু -3, কেননা এখানে x এর মানটা হচ্ছে -3। খেয়াল করছো? তাহলে হিসাবটা কিভাবে হয়েছে, যে এটা হলো x1, এটা হলো x2, y1 y2, সেম কাজ। ঠিক আছে, ডিভাইড বাই 2 প্লাস 3 ইজ ইকুয়ালস টু -9 ডিভাইড বাই 5, আর এখানে 2 ইন্টু y2 কত? 0 প্লাস 3 ইন্টু -4 ডিভাইড বাই 2 প্লাস 3, হিসাবপত্র করলে -12 ডিভাইড বাই 5। সুতরাং সি বা ওই বিন্দুটা এ আমি ধরেছি এখানে, সুতরাং এ এক্স ওয়াই সমান কত? আলটিমেটলি -9/5 এবং -12/5। এই হচ্ছে তোমার দেখাইতে বলছে। দেখো যে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আসলে এইটা হয় কিনা তোমাকে দেখাইতে বলছে, এটাই শর্ট। এই বুঝতে পারছো কিনা? সেম প্রসিজারে ভাই, এগুলো আগের কাজেই, তোমাদের নতুন কোনো কিছু আসলে করানো হয়নি। ঠিক আছে, এটা হচ্ছে স্পর্শ করা শর্ত। এখন যদি অন্তস্থভাবে স্পর্শ করে, সেটা আমি অবশ্যই দেখাবো। কেননা কোনো একটা সরল রেখাকে কোনো একটা বিন্দু যদি বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে তার যে স্থানাঙ্ক সেখানে কিন্তু মাইনাস ব্যবহৃত হয়। এটা তোমরা আসলে কি জানো? তো সেই সূত্র দিয়ে তুমি প্রয়োগ করবা।
তারপরে আমি একটা দেখিয়ে দিচ্ছি অন্তস্থভাবে স্পর্শ যদি করে, অর্থাৎ বৃত্ত দুইটি পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, সেক্ষেত্রে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক ওটা কিভাবে আমরা বের করব সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এটা তো বোঝা শেষ। আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য চলে আসলাম। দেখো প্রশ্নে বলা আছে যে দুইটা বৃত্ত, যে এই বৃত্ত এবং এই বৃত্ত এটা পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করছে, এটা প্রথমে দেখাইতে বলছে এবং পরবর্তীতে দেখাইতে বলছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। ভাই একদম সেম কাজ, ঠিক আছে। সো আমি একটু দ্রুত এগিয়ে যাব, তোমরা একটু খেয়াল করো, চিন্তা করো। R1 কিন্তু পুরাটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে নিচ্ছে যে স্পর্শবিন্দুটা হচ্ছে এ, সেখানে এক্স এবং ওয়াই, তাহলে C1 থেকে এ এই পুরোটাই কিন্তু হচ্ছে R1, ঠিক আছে। এবং R2টা কত, R2টা কত, শুধুমাত্র এই C1 থেকে C2 থেকে এ, অর্থাৎ C1 থেকে এ এটা হচ্ছে R1, চিত্রে তোমাদের লেখা আছে দেখো। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। সলিউশনটা কি হতে পারে? দেখো প্রথম কি কাজ করবো, আমি তো আগে বলেছি যে দুইটা বৃত্ত দেওয়া আছে, সব কি কাজ করবো, কেন্দ্র ব্যাসার্ধ, সিম্পল কাজ, খুবই সিম্পল। সো আমি এটা খুব দ্রুত দেখাবো। দেখো দেওয়া আছে প্রথম বৃত্ত, তাই না? প্রথম বৃত্ত কত আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা সরাসরি এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ওয়েতে নিয়ে যাব, আমাদের আসলে আর বোঝানোর মতো কিছু নাই ওইভাবে। যদি তাই হয়ে থাকে, সুতরাং কি বলা যেতে পারে, জি ইজ ইকুয়ালস টু -1 এফ কত 2 3, সুতরাং কেন্দ্র কত C1, সরাসরি -g - f সমান কত 1 - 2, এটা হচ্ছে কেন্দ্র। এবং সেই হিসাবে ব্যাসার্ধটা কত, R1 সমান √g স্কোয়ার f স্কোয়ার - c, তার মানে কি 1 + 4 + 31, কারণ এখানে বলা আছে, অর্থাৎ হিসাব কত করলে 6 হয়। খেয়াল করছো, এটা হচ্ছে 6 একক, এটা হলো ব্যাসার্ধ, প্রথম ব্যাসার্ধ। সেম ভাবে আমরা দ্বিতীয় বৃত্তের জন্য কাজ করে নেব, সেম কাজ, একদম সেম কাজ দ্বিতীয় বৃত্তের জন্য। আবার কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × 2x, আমরা সরাসরি করব, প্লাস 2 × 12 প্লাস 7 = 0, যদি তাই হয়। সুতরাং এখান থেকে জি হিসাব পত্র করলে কত হয়, 2 f - 2 c = 7, কেন্দ্র C2 সেটা হচ্ছে -g এবং -f, অর্থাৎ 2 - 2। আচ্ছা যদি তাই হয়ে থাকে, ব্যাসার্ধ কত হবে, R2 কত, আমরা তো জানি যে কেন্দ্র জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, হিসাবপত্র করলে এইটা হয়, তাই তো। তাহলে দ্বিতীয় ব্যাসার্ধ পেয়ে গেছি আমরা, দেখো R2, আর এটা হচ্ছে আমাদের R1 ছিল এত। তাহলে আমাদের এই বৃত্ত থেকে যা যা কাজ করার আছে সব কিছু কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা শেষ। এবার আমরা দেখবো যে আসলে এই বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে নাকি বহিঃস্থভাবে স্পর্শ করে। যথারীতি কাজটা কি, C1 বের করে ফেলো। এটা কত হবে, খুবই সিম্পলি, সেটা হচ্ছে 1 2 এবং -2 দেওয়া আছে, তার মানে সব মিলে হচ্ছে 1 + 2। আশা করি দূরত্ব নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। এটা হচ্ছে 1, যদি এটা 1 হয় তাহলে কেন্দ্রের দূরত্ব কত হয়, এটা হচ্ছে 5। খেয়াল করো, একদম সিম্পল হিসাব 5। আচ্ছা আবার, সুতরাং আবার হচ্ছে R1 - R2 কত হয়, 6 - 1 = 5। তাহলে যেহেতু কি ঘটনা ঘটছে যে C1 C2 সমান R1 - R2, সুতরাং বৃত্ত অন্তঃস্পর্শ করে, বুঝতে পারছো কিনা। সো এটা হচ্ছে আমি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যে অন্তঃস্পর্শ করলে কি ঘটনা ঘটবে। জাস্ট কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান ব্যাসার্ধের বিয়োগফল, ঠিক আছে। আচ্ছা এবার বের করবো ভাই অন্তঃস্পর্শ যে করেছে সেই স্পর্শবিন্দুর স্থানাঙ্ক।
সেটা বের করা একটা ফ্যাক্ট। ঠিক আছে, আমি ওইটা দেখানোর চেষ্টা করছি। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক সেটা যদি হয়, আমি এটাকে একটু আঁকানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে তোমার C2, আমি ওইটাই এখানে আঁকানোর চেষ্টা করছি। এটা হচ্ছে C1, C1 কত -2, এবং C2 কত পেয়েছি আমরা -2 এবং 2, এ হচ্ছে আমাদের C2 পেয়েছি। এবার আমাদের যে স্পর্শ বিন্দু সেটা হচ্ছে A XY, আমরা কিন্তু এই জিনিসটার মান বের করতে বলছে আমাদেরকে, এটা আমাদেরকে বের করতে হবে। কিন্তু এটা আমরা কিভাবে বের করবো একটু চিন্তা করো তো। এটা কিন্তু আর অন্তস্থভাবে স্পর্শ করেনি, অর্থাৎ সরলরেখা কিন্তু এই বিন্দুটাতে অন্তর্বিভক্ত হয়নি, হয়েছে কি বিভক্ত, বহির্বিভক্ত। অর্থাৎ এই C1 C2 এই সরলরেখাটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, বর্ধিত করি, তাহলে এই বিন্দুতে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত হয়। ঠিক আছে, তো যদি বহির্বিভক্ত হয় তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করব, কিন্তু তার আগে আমাদের R1 এবং R2 এর অনুপাতটা কিন্তু লাগবে। ঠিক আছে, চিন্তা করো এতটুকু দূরত্ব আমাদের কি ছিল, এটা কিন্তু ছিল R1, কেননা এই যে C1 থেকে A, তাহলে পুরো দূরত্ব হচ্ছে R1, আর এই এতটুকু দূরত্ব কি ছিল আমাদের R2। তাহলে আমাদের R1:R2 কত হবে? সুতরাং R1:R2 হবে হচ্ছে 6:1। বুঝে আসছে কিনা? যদি এইটা ঠিকঠাক থাকে তাহলে আমাদের এক্স এর ওয়াই এর মান বের করা তো খুব বড় বিষয় হবে না। ঠিক আছে, আচ্ছা, সুতরাং এক্স সমান কত হবে? R1 x2 প্লাস R2 x1। আমি কি ঠিক? মাঝখানে সুন্দর মতো মাইনাস চিহ্ন বসবে এবং R1 মাইনাস R2, ঠিক যথারীতি y1 সমান কে দেওয়া হবে? ঠিক আছে, হিসাব পত্র করলে কত হয় চিন্তা করো। R1 এর মান কত? 6, x2 এর মান কত? -2, মাইনাস R2 এর মান 1, x1 এর মান কত? 1 ডিভাইড বাই 6 - 1 ইজ ইকুয়ালস টু কোথায়? -12 - 1, দ্যাট মিনস -13/5। আচ্ছা, এটা হিসাবপত্র করলে কত হয় চিন্তা করো তো। R1 6, y2 কত? 2, মাইনাস R2 1, এবং এটাও কিন্তু -2, এবং যথারীতি 6 - 1। হিসাবপত্র করলে কত হয়? 6 × 12 2 14/5। তাহলে চিন্তা করো স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আসলে কত। সুতরাং a সমান কত? -13/5 এবং 14/5। এ হচ্ছে তোমার সেই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তার মানে ডিফারেন্সটা কি কোথায় খেয়াল করতে পারছো? যদি বৃত্ত অন্তঃস্পর্শ করে তাহলে রেখাটাকে ওই বিন্দু বহির্বিভক্ত করবে, আর যদি বৃত্ত পরস্পরকে বহির্বিভক্ত করে তাহলে ওই রেখাটা অন্তর্বিভক্ত করবে। আমি তোমাদেরকে যেভাবে দেখানোর চেষ্টা করেছি সেম টাইপের ম্যাথই আসলে পরীক্ষার হলে বিভিন্নভাবে দিয়ে থাকে। সো খুবই সিম্পল একটা টাইপ চলে গেল। ঠিক আছে, তো আমি দু একটা প্র্যাকটিস তোমাদের জন্য দিচ্ছি, যদিও প্র্যাকটিসের খুব একটা প্রয়োজন পড়বে না, কারণ যে টাইপ দেখিয়েছি ইনাফ। আমরা পরবর্তী টাইপে চলে যাব। তো আমরা পরবর্তী টাইপে চলে আসলাম, টাইপ 9। তো টাইপ 9-এ বলা আছে কি যে দুইটা বিন্দুকে কোনো একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্ত ধরতে হবে। তার মানে কোনো একটা বিন্দু মনে করো এরকম আছে যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু থাকতেই পারে, সেটা হচ্ছে ধরো -4 3 এবং 2 -1। এটাই ধরে নিচ্ছে এই প্রশ্ন অনুযায়ী যে এই দুইটা হচ্ছে ব্যাসের, মানে এই দুইটা হচ্ছে বিন্দু। সেই বিন্দুটা যদি আমরা সংযোজক করে দিই তাহলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা ব্যাস হয়। যদি তাই ঘটনা ঘটে তার মানে কি এই বিন্দু দুইটি হচ্ছে ব্যাসের দুই প্রান্ত বিন্দু। যদি তাই হয়ে থাকে তাহলে এই বৃত্তটা সমীকরণ বের করতে বলছে। তার মানে ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, বৃত্তটা সমীকরণ বের করতে বলছে। তো এই সমীকরণটা বের করা খুবই সহজ, একটা সূত্র মনে রাখতে হবে। আমরা কিন্তু এ পর্যন্ত বৃত্তের অনেকগুলো ম্যাথ সলভ করে ফেলছি, বাট নতুন কিন্তু কোনো সূত্রের সাথে তোমাদেরকে পরিচয় করে দেয়নি। বাট এই টাইপটা করতে গেলে আমরা খুব সংক্ষেপে যদি করতে যাই তাহলে আমাদের একটা সূত্রের সাহায্য নিতে হয়, সেটা নিলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। মনে করো যদি x1 y1 x2 y2 বিন্দুদ্বয় ব্যাসের প্রান্ত হয়,
তবে ওই বৃত্তের সমীকরণটা কি হবে? কি হবে? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে সেই প্রদত্ত বৃত্তের সমীকরণ, যেই বৃত্তটার ব্যাসের দুই প্রান্তবিন্দু হচ্ছে এটা। খুবই সিম্পল একটা সূত্র, এবং এই সূত্র দিয়ে আমাদের কাজ আসলে আগে করতে হবে, সামনে গিয়ে আরো কিছু কাজ আছে আমাদেরকে করতে হবে। সো এই সূত্রটা ইম্পর্টেন্ট। এই হচ্ছে বিষয়। তো চিন্তা করে দেখো তো, এই প্রশ্নে বলা হচ্ছে যে এত এবং এত বিন্দুদ্বয়কে ব্যাসের প্রান্ত ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, এবং বৃত্তটি অক্ষদ্বয় থেকে যে পরিমাণ অংশকে সেট করে তার পরিমাণ বের করতে বলছে। এটা তোমাদের কাছে ডাল ভাত ভাই। এই তথ্যটা ব্যবহার করে তুমি সমীকরণ বের করবা, দেন হচ্ছে অক্ষদ্বয় কাছে নির্ণয় করবা। খুবই সিম্পল কাজ, বুঝতে পারছো কিনা? -4 3 2 -1 বিন্দুদ্বয়কে ব্যাসের প্রান্ত ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। আসলে সেটা কত হবে খেয়াল করো, x + 4 ইন্টু x - 2 এটা, হ্যাঁ, প্লাস y - 3 ইন্টু y + 1 ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে সেই বৃত্তের সমীকরণ যেটা তোমরা ফার্দার ক্যালকুলেশন করলে এর সলিউশন বের করতে পারবা। ঠিক আছে? তো তারপরে যদি আমরা একটু হিসাবপত্র করি তাহলে কি ঘটনা ঘটতে পারে দেখো একটু, যে x² প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8 প্লাস y² মাইনাস 3y প্লাস y মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0 কত হয়? x² প্লাস y² প্লাস 2x মাইনাস 2y মাইনাস 11 ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে সেই বৃত্ত, যে বৃত্তের আমাদের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা দেখো, বলছে অক্ষদ্বয় থেকে এবার যে পরিমাণ অংশ সেট করে সেটা নির্ণয় করো। ভাই এইখান থেকে তুমি কি বের করবা? জি এবং এফ কেন্দ্র বের করবা, এবং সি তো বের করতে পারছো খুব সহজেই। তাহলে এখান থেকে জাস্ট তুমি কি কাজ করবা? জি, এফ এবং সি বের করবা, করার পর অক্ষদ্বয় থেকে সেট করবে, তাই না? অক্ষদ্বয় থেকে সেট করা মানে কি? ধরো এক্স অক্ষ থেকে যদি কি পরিমাণ অংশ সেট করে, তাহলে সেটা আমরা সূত্রটা কি জানি? 2√g² - c। আর ওয়াই অক্ষ থেকে যদি কি পরিমাণ অংশ সেট করে, সেটা কি? 2√ab² - c। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হিসাবপত্র তোমরা করে নেবা, বাসায় ক্যালকুলেশন করে নেবা। এই হচ্ছে এই টাইপ। এখন এই টাইপের আরও কিছু ম্যাথ আছে যেটা একটু জটিল ভাষায় দেওয়া, বাট বেসিক কনসেপ্ট এরকমই। আমি সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো। এই টাইপের আর 2টা ম্যাথ নিয়ে আমি আলোচনা করবো, তাই এই টাইপ শেষ। ঠিক আছে? ওকে, সেকেন্ড ম্যাথটা তো চলে যাচ্ছে এই টাইপের। দেখো, এই হচ্ছে প্রশ্ন যে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করে যেটা মূল বিন্দুতে যায় এবং এত রেখাকে স্পর্শ করে এবং তার ব্যাসের সমীকরণ হচ্ছে এত। আমাদেরকে বের করতে বলছে এই বৃত্তটার সমীকরণ বের করো। তো আমরা আসলে কিভাবে বের করতে পারি একটু হিসাবপত্র করে খেয়াল করো। বলছে যে বৃত্তটা মূল বিন্দু দিয়েও যাবে, তাহলে মূল বিন্দু দিয়ে যাওয়া মানে কি? এই টাইপের কোনো কিছু একটা তো সে অবশ্যই গ্রহণ করবে। ঠিক আছে? তার মানে সে মূল বিন্দু দিয়ে গেল, এবং আরো একটা কথা বলেছে কি, যে তার ব্যাসের সমীকরণ এইটা আমরা ধরে নিচ্ছি যে y = 3x। তাহলে এটা কিন্তু তার ব্যাসের সমীকরণ, এবং এটা হচ্ছে একটা মূল বিন্দু যেটা ও নামে আছে। তাহলে এই মূল বিন্দুটা তো পাচ্ছি আমরা, আর ব্যাসের সমীকরণ y = 3x, এটা হচ্ছে তার ব্যাসের সমীকরণ। তার মানে এইরকম কোন একটা পয়েন্টে তার ব্যাসটা অবস্থিত। এবং আরো একটা কথা বলেছে কি, যে এবং এত রেখাটাকে স্পর্শ করে, তার মানে কি? ধরো যে এই টাইপের কিছু একটা, এই হচ্ছে সেই রেখাটা, যেই রেখাটার এই এত বিন্দুতে সে স্পর্শ করে যাচ্ছে, এই রেখাটা হচ্ছে তোমার সেই প্রদত্ত রেখা। তোমরা চিত্রটা আশা কি বুঝতে পারছো? এখানে কি বলছে? বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, তার মানে বৃত্তের একটা বিন্দু মূল বিন্দু বলছি। বৃত্তটার ব্যাসের সমীকরণ y = 3x। তোমরা এটা জানো যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কিন্তু y = mx। তো সেই শর্ত প্রয়োগ করেছে, এবং এটা হচ্ছে ব্যাস। এবং এই বৃত্তটা আবার কোন একটা বিন্দুকে রেখাকে স্পর্শ করেছে, সেই রেখাটা হচ্ছে এটা বলে দিছে। বের করতে বলছে কি? এই বৃত্তটার সমীকরণ। দেখো, আমরা বিভিন্নভাবে এই বৃত্তটার সমীকরণ বের করতে পারি, কিন্তু আমাদের সবচাইতে প্রমিনেন্ট উপায় হচ্ছে কি, যে আমরা যদি এই বিন্দুটার স্থানাঙ্ক বের করে ফেলতে পারি কোনোভাবে, ওই বিন্দুর স্থানাঙ্ক যদি বের করে ফেলতে পারি, তাহলে কি সুবিধা হবে? যেহেতু ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক আমরা জানি, সো ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্কের যদি আমরা মানটা বের করি,
তাহলে আমরা ব্যাসের দুই প্রান্তে দুইটা বিন্দু দেওয়া আছে, সেই সূত্র প্রয়োগ করে খুব সহজে বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা ওই প্রসেসরে আগাবো। ভাই এবার এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি? দেখো খুব সহজ, দুইটা রেখা একটা বিন্দুতে ছেদ করেছে না, সেই দুইটা রেখা কিন্তু দেওয়া আছে। তার মানে কি, একটু আগে আমি বলেছিলাম কোনো একটা ছেদ বিন্দু যদি নির্ণয় করতে বলে তাহলে দুইটা সমীকরণ, যেই দুইটা সমীকরণ পরস্পরকে ছেদ করেছে সেই দুইটা সমীকরণ কিন্তু আমরা সমাধান করবো। যদি সমাধান করতে পারো তাহলে খুব সহজে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো। আচ্ছা দেখো, তো সলিউশন আমরা কিভাবে লেখা শুরু করতে পারি? যা দেয়া আছে, ব্যাস y = 3x, তাই না, এবং প্রদত্ত রেখা কত, x - 3y + 20 = 0। দেখো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এত কিছু লেখার প্রয়োজন নেই, যেহেতু দুইটা সমীকরণ আছে। সো এখন সমীকরণ কি, যে y = 3x 2 নং-এ বসিয়ে পাই। কি ঘটনা ঘটবে দেখো, x - 3 × y এর পরিবর্তে আমরা 3x বসাই দিতে পারি, +20 = 0। হিসাব পত্র করলে কত হয়, -8x + 20 = 0। সুতরাং x = 20/8 বা 5/2। তাহলে x এর মানটা হচ্ছে 5/2 পেয়ে গেলাম। এবার দেখো x এর মান যদি এটা পাই তাহলে y এর মানটা কত হবে? সুতরাং y সমান কত হবে, 3 × 5/2 বা কি 15/2। চিন্তা করছো যে x এর মান তুমি এটা পাইছো এবং y এর মান, সুতরাং a বিন্দু কত, আমরা যেটাকে ধরে নিছি কত, 5/2 এবং 15/2। আচ্ছা, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত, 5/2 15/2। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে চিন্তা করো তো, এই যে দুইটা বিন্দু আছে সেই দুইটা বিন্দুকে ব্যাসের দুই প্রান্ত ধরো, তাহলে ব্যাসের দুই প্রান্ত ধরলে সেই বৃত্তের সমীকরণ কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো। সেটা কত হবে, বৃত্তের সমীকরণ কত, x - x1 মানে একটা জিরো বিন্দু তো আছেই, x - x2 যেটা 5/2 প্লাস y - y1, y1 এ কিন্তু জিরোই আছে, দেন হলো y - y2 মানে কি 15/2 = 0। এটাকে যদি তোমরা ফার্দার ক্যালকুলেশন করো তাহলে কিন্তু বৃত্তটার সমীকরণ খুব সহজে বের করে ফেলতে পারবা। আমি আশা রাখি আর দেখানোর প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা এই টাইপের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা বারবার বোর্ডে এসে থাকে, তোমাদের বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি, সেই প্রশ্নটা আমি দেখানোর চেষ্টা করছি। কনসেপ্ট সেম বাট একটু ভিন্নতা আছে ক্রাইটেরিয়াতে, কনসেপ্টটা সেম, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এই টাইপের হচ্ছে লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে আমরা দেখি যে 6√2 বাহু বিশিষ্ট একটা বর্গের একটা শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত। তার মানে কি, ধরো যে ঘটনাটা ঘটলো কি, যে 6√2 বাহু বিশিষ্ট একটা বর্গ, তাই তো, বর্গটার বাহু কত 6√2, তার একটা শীর্ষ হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত। তো আমি ধরে নিচ্ছি যে সেই বৃত্তটা হলো এরকম, সরি সেই বর্গটা হলো এরকম, হতেই পারে। তো যার একটা শীর্ষ হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত এবং অপর শীর্ষ ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওয়াই অক্ষ মানে কি, এই যে ওয়াই অক্ষ, তাহলে অপর শীর্ষ ওয়াই অক্ষের উপর অবস্থিত একটা শীর্ষ হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত এবং বর্গের কর্ণকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করো, তাই তো। তার মানে কি ঘটনা ঘটাইতে বলছে, যেই যে একটা পার্ট এবং এই একটা পার্ট, এটা তো বর্গের কর্ণই, তাহলে সেই কর্ণকে আমরা ব্যাস ধরবো এবং ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তার মানে এই জিনিসটা একটা বৃত্ত হবে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, শর্ত এতটুকু, বাট প্রশ্ন হলো ভাই বৃত্ত আসলে কয়টা পাওয়া যাবে, এরকম বৃত্ত কি একটাই পাওয়া যাবে, আর কোনো বৃত্ত কি এই শর্তটা মানে না? একটু আমরা টেস্ট করে দেখি যে আসলে মানে কি না। কেউ দেখো বলছে বর্গের একটা কর্ণ এর মানে বর্গের একটা শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত হওয়া লাগবে, হইল, আর একটা শীর্ষ হওয়া লাগবে হচ্ছে সরল মানে ওই অক্ষের উপর। সেম শর্ত তো আরো একটা বৃত্ত মানে, তাই না? তার মানে এইখান দিয়ে একটা বৃত্ত আঁকানো যায় এবং সেই বৃত্তটা হচ্ছে এটা।
বুঝতে পারছো? সো মোদ্দা কথা কি ভাই, এরকম দুইটা বৃত্ত পাওয়া যাবে, এরকম দুইটা বৃত্ত পাওয়া যাবে, যে দুইটা বৃত্তের সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তো এই ছিল কনসেপ্ট, প্রশ্ন এতটুকু। আচ্ছা, যেখানে দেয়া আছে যে 6√2 হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তার মানে এতটুকুর দৈর্ঘ্য কত? 6√2, এটার 6√2, সবগুলো এরকম 6√2। আচ্ছা দেখো, তোমরা এতটুকু অবশ্যই জেনে গিয়েছো যে একটা বৃত্তের যদি আমরা সমীকরণ বের করতে চাই, কোন একটা বৃত্তের সমীকরণ বের করব, তাহলে কি কি তথ্য প্রয়োজন পড়ে। একটা বৃত্তের যদি সমীকরণ বের করতে চাই আমরা, তাহলে কেন্দ্র লাগে, ব্যাসার্ধ লাগে। কিন্তু যেহেতু এখানে বলছে যে ব্যাস ধরে, তার মানে কি আমার এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা জানি কত, 0, 0। কোনোভাবে যদি এই বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে ব্যাসের যদি দুই প্রান্তের স্থানাঙ্ক আমি পেয়ে যাই, সেই বৃত্তের সমীকরণ বের করা আমার কাছে কিছু ডাল ভাত, তাই না? আচ্ছা, কি ঘটনা ঘটানো যায় দেখো, এটাকে যদি আমি ধরে নাও যে আমরা এটাকে এ ধরলাম, বি সি ও, ঠিক আছে, এটা এ বি সি ও বা এ ও বি সি, এটাই বলো। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো ভাই, আমার কিন্তু লাগবে হলো ও বি এর মানটা। কেন ও বির মানটা লাগবে? কারণ এইখানেই তো আমাদের স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, এত বোঝানোর প্রয়োজনীয়তা নেই, আমরা চলে যাই। যদি আমরা পিথাগোরাস প্রয়োগ করি, তাহলে কি ঘটনা ঘটে? যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো, ও বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস এ ও স্কোয়ার। তাহলে এবি কত? 6√2 স্কোয়ার প্লাস 6√2 তার স্কোয়ার, হিসাবপত্র করলে কিন্তু 144 হয়। বা সুতরাং ও বি সমান কত হয়? 144, আলটিমেটলি কিন্তু প্লাস মাইনাস 12। খেয়াল করছো ঘটনাটা কি করে? প্লাস মাইনাস 12, তার মানে কি, যদি তুমি এই পাশটাকে প্লাস ধরো বা মাইনাস ধরো, তাহলে এটা হচ্ছে 12। তার মানে চিন্তা করো, এটা হচ্ছে কোন অক্ষের উপর অবস্থিত? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে এক্স এর মানটা কত? 0। এবং এখান থেকে এর দূরত্বটা কত? 12। তার মানে এই স্থানাঙ্কটা 12। আমরা যদি নেগেটিভ ধরি এই পাশটাকে, নেগেটিভ। যেহেতু প্লাস মাইনাস 2, তার মানে আরেকটা পজিটিভ মান আছে, সো এইটাকে আমরা ধরছি যে এটা হচ্ছে +12, কিন্তু বিন্দু সেম 0, 0। আমি খুব সংক্ষেপ দেখানোর চেষ্টা করছি, তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা, যে আমাদের মুদ্রা কথা দরকার কিন্তু এই ওবি, অর্থাৎ এই বি এর স্থানাঙ্ক। যদি বি এর স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে এই বৃত্তের সমীকরণ বের করা কোনো ব্যাপার না। আবার সেম ও আছে, যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, তাহলেও সমীকরণ বের করা খুব সহজ বিষয়। তাহলে আমরা ওবি পেয়ে গেছি। সুতরাং ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কত হবে? ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক কিন্তু এটা +-12 আমরা হিসাবপত্র করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যদি বৃত্তটার সমীকরণ বের করতে পারি, দেখো এই বৃত্তটার সমীকরণ তুমি দুইভাবে বের করতে পারো। একটা হচ্ছে এই ব্যাসের প্রান্তকে 0-12 এবং কেন্দ্র এত, এটা ধরে এই বৃত্তের সমীকরণ বের করলাম, যেটা একটা বৃত্তের সমীকরণ বের হলো। সেম কাজটা আবার এই বৃত্তের ক্ষেত্রে কি হইতে পারে, কি, যে ব্যাসের এক প্রান্ত 0, 0, অপর প্রান্ত হচ্ছে 0-12। তাহলে এই প্রান্ত ধরে তুমি বৃত্তের আর একটা সমীকরণ বের করতে পারবো। তারপরে লাস্টে দেখাবো যে এরকম দুইটা সমীকরণ পাওয়া যায়। অথবা তুমি যদি ভাবো যে ভাই +-12 পেয়েছি, তো এইটারে যদি আমি ওয়াই এর মানটা ধরে দিই, সেটাও খুব সহজে হয়। আমি দুইভাবে দেখানোর চেষ্টা করছি, দেখো এইভাবে যদি হয়। সুতরাং ও তো 0, 0 এটা, তাই না? আচ্ছা, সুতরাং বৃত্তটির সমীকরণ কি হবে? যেহেতু ব্যাস ধরে বলছে, ব্যাস ধরে, তাই না? আচ্ছা, তো আমরা কি বলতে পারি, x-0 প্লাস, যেহেতু x1 x2 এটা সব ক্ষেত্রেই 0, সো এটা নিয়ে কোনো প্যারা নেই, প্লাস y-0 ইন্টু y +-12 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে সেই দুইটা বৃত্তের সমীকরণ। এখানে যেহেতু +-12 আছে, সো এরকম তুমি দুইটা বৃত্ত পাবা। বুঝতে পারছো না? দেখো এক্স এর যেই মানটা আছে সবটাই কিন্তু 0, কেননা এখানে এক্স এর মান 0, আবার পরবর্তী হিসাব যখন করবে এখানেও কিন্তু আবার এক্স এর মানটা 0ই হবে। এক্স এর মানটা 0, এখানেও কিন্তু এক্স এর মানটা 0, তাই না? সো এক্স এর দুইটা মানই 0, যেরকমটা এখানে বলছি। এবার ওয়াই এর একটা মান 0, কেননা মূল বিন্দু যেহেতু। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে +-12, যেহেতু তুমি ওয়াই এর মান এখানে আরেকটা পেয়েছো +-12, এটা একটা হতে পারে। যদি তোমার মনে হয় যে ভাই না, আমার হিসাবটা বুঝতে পারছি না, তাহলে তুমি কি করবা, এটাকে প্রথম বৃত্ত দিবা, এটাকে দ্বিতীয় বৃত্ত দিবা। তাহলে দেখো 0, 0 ও 0-12 বিন্দু দ্বয়কে
ব্যাসের প্রান্ত ধরে বৃত্ত, সেটা কত হবে চিন্তা করো তো একটু। এক্স মাইনাস জিরো ইন্টু এক্স মাইনাস জিরো প্লাস ওয়াই মাইনাস জিরো ইন্টু ওয়াই মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার বুঝতে পারছো কিনা? এটা হবে হচ্ছে উপরের বৃত্তের সমীকরণ। আচ্ছা, ঠিক সেমভাবে একটা হিসাবপত্র করুন নিচের বৃত্তের জন্য কী হবে। তাহলে 0 0 বিন্দু এবং 0 মাইনাস 12 বিন্দু, ব্যাস ধরে বৃত্ত কত, এক্স মাইনাস জিরো ইন্টু প্লাস ওয়াই মাইনাস জিরো ইন্টু ওয়াই প্লাস 12। কেন? কারণ এখানে যেহেতু মাইনাস অলরেডি আছে, সো ইজ ইকুয়ালস টু 0। তুমি বুঝতে পারছো কিনা? তুমি এইটাও করতে পারো একেবারে, অথবা তোমার যদি মনে হয় না ভাই এটা করব না, আমি এইটা করব, কি দুইটার আলাদা আলাদাভাবে বের করবো। এই যে একটা বৃত্তের সমীকরণ পাবা, এই যে একটা বৃত্তের সমীকরণ পাবা, যেইটা হচ্ছে দুইটার বৃত্তের সমীকরণ। বুঝতে পারছো? আচ্ছা, তো আমি আসলে দেখানোর চেষ্টা করলাম কিভাবে, তোমরা বুঝতে পারছো কিনা তোমরা কমেন্টে অবশ্যই জানাবা, ঠিক আছে? আর যদি এর মাঝখানে যে কোনো টাইপ নিয়ে কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই ইনফর্ম করবা, এবং এই টাইপে আর নতুন কোনো ম্যাথ প্র্যাকটিস করার দরকার নেই, আমি যে 3টা ম্যাথ প্র্যাকটিস করে দিয়েছি এটা করলে ইনাফ, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।